আজকে যেটা আমরা করব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আগে করেছিলাম 1919টা করলাম। সেখানে অনেক কিছু জিনিস দেখলাম আমরা আগের দিন যে পড়েছিলাম, যেটা পুনা প্যাক্ট পড়েছিলাম, লখনৌ প্যাক্ট পড়েছিলাম, তখন কী হয়েছিল, ঠিক আছে। এরপরে বিশেষ একটা বলেছিলাম যে 1919 সাল প্লাস সাইমন কমিশন, তারপরে কমিউনাল অ্যাওয়ার্ড, এগুলো সবগুলোর রেজাল্ট হচ্ছে 1935 অ্যাক্ট, ঠিক আছে। এবারে এটা কি হয়েছিল দেখিনি। এক মিনিট। এখানে বলেছে দ্য অ্যাক্ট মার্ক অ্যাজ মাইলস্টোন টুয়ার্ড দ্য কমপ্লিট অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। দায়িত্বশীল সরকার বানাবে বলেছিল আমাদের, ঠিক আছে। ইট ওয়াজ লেন্দি, ডিটেল ডকুমেন্ট কটা ছিল এটা মনে রাখবে। যদি জিজ্ঞেস করে পরীক্ষাতে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কটা সেকশন ছিল আর কটা শিডিউল ছিল, 321টা সেকশন ছিল, 10টা শিডিউল ছিল, ঠিক আছে। ফিচার্সগুলো কী? রেসপন্সিবল গভর্নমেন্ট মানে জিনিসটা কী, মানে আমাদের যে ইন্ডিয়ান লোকের পার্টিসিপেশন সরকার গঠন করাতে হবে, লাগবে অ্যাডমিনিস্ট্রেশনে। ব্রিটিশ যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, মানে ইন্ডিয়ানদের মানে কী বলবো, ইনক্রিজিং দ্য অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়ানস, ঠিক, ইন এভরি ব্রাঞ্চ অফ অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিটা জায়গাতে ইন্ডিয়ানদেরকে নেবে, এটাই বলা হচ্ছে দায়িত্বশীল সরকার বা রেসপন্সিবল গভর্নমেন্ট। এটাকে কে কমপ্লিট করাবে? এটাকে ব্রিটিশ গভর্নমেন্ট কমপ্লিট করাবে। এর জন্য এবার কী করেছে, কিছু ফিচার্স দেখে নিই, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম ফিচার্স হচ্ছে, দেখো, অল ইন্ডিয়ান ফেডারেশন স্টেবলিশমেন্ট। অল ইন্ডিয়ান ফেডারেশন মানে জিনিসটা কি, দেখো, কনসিস্টিং অফ প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেট, অ্যাজ ইউনিটস। মানে প্রভিন্স মানে কত, প্রভিন্স মানে কোনটাকে বলছে, আর প্রভিন্স মানে ব্রিটিশ যে জায়গাগুলো, আর প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য কোনগুলোকে বলা হচ্ছে, যেগুলো ব্রিটিশকালে অনেক জায়গা ছিল যেগুলো ব্রিটিশ শাসন কোনো ইন্টারফেয়ার করতো না, ওইগুলো লোকাল রাজারা চালাতো, ঠিক আছে। কিন্তু ব্রিটিশদের সাথে লিঙ্ক আপ থাকতো ব্যাকগ্রাউন্ডে, কিন্তু ডাইরেক্টলি ওরা কিছু ইনভলভ করতো না, ব্রিটিশরা থ্রু করতো রাজাদেরকে, ওগুলো প্রিন্সলি স্টেট বলে প্রভিন্সের মধ্যে। এবারে কী হলো, এই একটাতে কী করলো, সেন্টার এবং প্রভিন্সের মধ্যে, সেন্ট্রাল আর স্টেট এখন যদি বলি, তার মধ্যে পাওয়ারটাকে ভাগ করে দিল। কী কী তিনটে পাওয়ারটাকে লিস্ট বানালো, তালিকা বানালো, তিনটে তালিকা। কী কী তিনটে তালিকা? একটা সেন্ট্রাল লিস্ট, এটাতে 59টা আইটেমস আছে, এডুকেশন ওইসব জিনিসগুলো, ডিফেন্স বা ইকোনমি, কারেন্সি, ঠিক আছে। প্রভিন্স লিস্ট, রাজ্য তালিকা, 54টা আইটেমস আছে, এগুলো এই আইটেমসগুলো মনে রাখবে, ঠিক আছে। আর কনকারেন্ট লিস্ট, সমাবর্তী তালিকা 36টা আছে। মানে সেন্ট্রাল লিস্ট মানে যেগুলো, তো সেন্ট্রাল তালিকা মানে যেসব কাজগুলো, যেসব বিষয়গুলোর ওপরে শুধু সেন্ট্রালি ক্ষমতা থাকবে, ওটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট। যেসব তালিকার উপরে, সাবজেক্টের ওপরে স্টেটের বেশি ইন্টারফারেন্স থাকবে, ওটা ওটা স্টেট লিস্ট বা প্রভিন্সিয়াল লিস্ট। আর কনক্রেন্ট মানে দুটোই, ঠিক আছে। আর রেসিডিউরি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা কোনগুলো, এটা ভাইসরয়ের কাছে থাকতো। এখন যদি রেসিডিউরি পাওয়ার বলি, যেমন কী বলবো, এক্সাম্পল আমাদের সাইবার ক্রাইম লজ, ঠিক আছে, এটা রেসিডিউরি সাবজেক্ট একটা, ঠিক আছে, এক্সাম্পল দিলাম। লজ যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে রেসিডিউরি পাওয়ার্স। তাহলে তিনটায় ভাগ করলো, কিন্তু একটা যেগুলো যেটা বেঁচে গেল ওটা রেসিডিউরি পাওয়ার মধ্যে চলে আসছে। মানে এই 59 প্লাস 54 প্লাস 36টা বাদ দিয়ে যদি কিছু থাকছে, ওগুলো রেসিডিউরি পাওয়ারের মধ্যে পড়ছে, যেটাকে একটা এক্সাম্পল হলো সাইবার রিলেটেড লজগুলো, ঠিক আছে। কিন্তু প্রথম প্রিন্সলি স্টেটরা তো আর জয়েন্ট করেনি, তো সংবিধান রেডি হচ্ছিল, তখন এদেরকে বলা হয়েছিল ইউ আর ফ্রি টু কাম, কিন্তু প্রিন্সলি স্টেটটা প্রথমে কেউ পাত্তা দেয়নি, ঠিক আছে, ওটা পরে পড়ছি আমরা, ঠিক আছে। আরে কী করলো, ডায়ারকে অ্যাবলিস্ট করে দিল, ঠিক আছে, দৈত্য শাসন ব্যবস্থাকে অ্যাবলিস্ট করে দিল। প্রভিন্সে, স্টেট লেভেলে, সেন্ট্রাল লেভেলে দুটো থাকছে, ঠিক আছে, স্টেট লেভেলে দুটোকে ভাগ করে দিচ্ছে। 1958 সালে এটা পড়েছিলাম আমি, এই তো, ঠিক আছে। প্রিন্সলি সাবজেক্টকে ট্রান্সফার সাবজেক্ট প্লাস রিজার্ভ সাবজেক্ট করে দিচ্ছে, এগুলোকে ভাগ করে দিচ্ছে, তো এইটাকে সরিয়ে দিল, ঠিক আছে। তার লাগু কখন হলো? লাগু হলো 1919 লাগু হয়েছিল, আর উঠলো কবে? 1935 সালের অ্যাক্টে, ঠিক আছে। আর প্রভিন্সিয়াল অটোনমি চলে এলো, ঠিক আছে। প্রভিন্সিয়াল অটোনমি জিনিসটা মানে হচ্ছে যে প্রতিটা প্রভিন্সের নিজ পাওয়ার থাকবে, কেউ কারোর জায়গাতে হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। আর এটা বললাম, মোর ওভার দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউস রেসপন্সিবল গভর্নমেন্ট, দায়িত্বশীল সরকার নিয়ে এসেছিল।
গভর্নর ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাক্ট উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য রেসপন্সিবল মিনিস্টার, মানে গভর্নর শুধু একাই কাজ করতে হবে না, এর কার অ্যাডভাইস লাগবে, মিনিস্টার রেসপন্সিবল ফর লেজিসলেটর, এখন গভর্নমেন্ট আর কাউন্সিল অফ মিনিস্টার যেটা থাকে, ঠিক আছে, ঠিক আছে। এটাও 1937 সালে হয়েছিল, কিন্তু 1939 এটাও এই জায়গাটাও বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। আর কি, হ্যাঁ, কিন্তু ইট প্রোভাইড দ্য অ্যাডাপশন অফ ডায়ারকি অ্যাট দ্য সেন্টারে করে রাখলো, স্টেটের প্রভিন্সিয়াল লেভেলে এই জিনিসটাকে সরিয়ে দিয়েছিল, অ্যাবলিশ করেছিল, কিন্তু স্টেটে রাখলো, সেন্ট্রাল লেভেলে রাখলো, ঠিক আছে। এবং কনসিকুয়েন্টলি ফেডারেল সাবজেক্ট ওয়াজ ডিভাইডেড ইন্টু রিজার্ভড সাবজেক্ট অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট, যেমন আগে আমরা পড়েছিলাম ট্রান্সফার আর রিজার্ভড, ওটা সেন্ট্রালে করে দিল, ঠিক আছে। কিন্তু এই বলেছিল, কিন্তু দিস প্রভিশন ডিড নট কাম ইন্টু অপারেশন অর্ডার, মানে এটা বলেছিল করবো, কিন্তু এটা আসেনি, ঠিক আছে, করা হয়নি, এটাকে লাগু হয়নি সেন্টারেও। বাইক্যামেরালিজম করেছিল। বাইক্যামেরালিজম মানে কী হচ্ছে দেখো, ইন আউট অফ 11 প্রভিন্স, 11টা প্রভিন্স ছিল, দ্য লিজিসলেচার অফ বেঙ্গল, বোম্বে, মাদ্রাস, বিহার, আসাম, ইউনাইটেড প্রভিন্স ওয়ার মেড ইন বাইক্যামেরাল লেজিসলেটিভ কাউন্সিল, মানে দুটো হাউস থাকবে, একটা আপার হাউস, একটা বাইক্যামেরাল, মানে এটাই হচ্ছে, ঠিক আছে, দুটো হাউসে ভাগ থাকবে। হ্যাঁ, আমাদের যেমন যদি এখন আমাদের কি আছে, রাজ্যসভা আছে, আর একদিকে লোকসভা আছে। রাজ্যসভায় কাকে রিপ্রেজেন্ট করে, এর রাজ্যসভায় স্টেটকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, আর লোকসভা কাকে রিপ্রেজেন্ট করে, মানুষকে, নর্মাল লোকজনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। যেমন আমাদের এক্সাম্পল দিচ্ছি ইউকেতে থেকেই বাইক্যামেরাল জিনিসটাই এসছে, ঠিক আছে, একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়, একটা বাইক্যামেরাল লেজিসলেচার, ঠিক আছে। এক মিনিট, তো ঠিক আছে, তো জিনিসটা কী বলছিলাম, বাইক্যামেরাল মনে হচ্ছে তোমার দুটো, সরি, ইউকে যেমন কী বলছিলাম, যেমন দুটো হাউস আছে ওইখানেও বাইক্যামেরাল জিনিসটা আমরা এখানে নিয়েছি, যেমন ওরা আপার হাউসকে, মানে আপার হাউসকে, এখানে কি হচ্ছে, বিধান, আমাদের ইউকেতে কী আছে, যেমন আপার হাউস যেটা থাকে, ঠিক আছে, আপার হাউসটাকে বলে হাউস অফ লর্ডস, ঠিক আছে, ঠিক আছে, আর লোয়ার হাউসটাকে কী বলে এটা বলে হাউস অফ কমন্স, ঠিক আছে, ইউকেতে বলা হয়। তো ইউকেতেও বাইক্যামেরাল লেজিসলেচার আছে, আমাদের যেমন কি আপার হাউস বিধানসভা আর বিধান পরিষদ, আপার হাউস লোয়ার হাউস, ঠিক আছে, এই দুটো যেন মনে থাকে। বাইক্যামেরাল লেজিসলেচার এখানে ইন্ট্রোডিউস হয়েছিল। কি বললো, ইট ফার্দার এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেকট্রোডস ফর ডিপ্রেসড ক্লাস, এসসিজ, ওমেন্স অ্যান্ড লেবার ওয়ার্কার্স। আবার এরা কী করলো, সেম জিনিস, সেম প্রথা আবার নিয়ে চলে আসছে, হ্যাঁ, আবার ওরা সেই সেপারেট ইলেকট্রোড আবার নিয়ে চলে এলো, ওরা প্রতিবার বলছে আনছে মশাচ্ছে, তো এরা অলওয়েজ একটা ডিভাইড অ্যান্ড রুল ওরা পলিসি করছে, যতই ভালো করছিল তাও একটা হ্যাঁ, এই জিনিসটা করতো, কেন কি এই জিনিসটা করতে বলে যে আমাদের যে সেপারেট ইলেকট্রোড হয়েছে, আরও অনেক কিছু ফ্যাক্টর আছে, সব ফ্যাক্টরগুলো একটাই হয়, ড্রেন অফ ওয়েলথ, যখন পড়বো আমরা, দাদাভাই নরেজে লিখেছিল যে কী করে আমাদের ওয়েলথটা এখান থেকে ব্রিটিশে চলে গেল, তবে এগুলো সব ছোটো ছোটো জিনিসগুলো সব ম্যাটার করে, সব ওইসব জিনিসে, ঠিক আছে। তো এদের জন্য করে দিল, ডিপ্রেস এসটির জন্য, ওমেনদের জন্য, লেবারদের জন্য, ঠিক আছে। আর কি অ্যাবলিশ করলো, কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাবলিশড, বন্ধ করে দিল, স্টেবলিশড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া প্রোভাইড দ্য টিমোস অ্যাডভাইজার্স। এই জিনিসটা কী ছিল, এই জিনিসটা তোমার এই কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা আছে, ঠিক আছে, এই কাউন্সিল অফ ইন্ডিয়া কত সালে হয়েছে বললো, 1858-এ, ঠিক আছে, এটা কবে ছিল, গভর্নমেন্ট অফ 1858-এ, ঠিক আছে। এটা কী, এটা একটা অ্যাডভাইজারি বডি কিন্তু, ঠিক আছে, এটা একটা অ্যাডভাইজারি বডি, এটা একটা অ্যাডভাইজারি বডি, ঠিক আছে। কাকে অ্যাডভাইস করবে, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়াকে, এই লোকটিকে অ্যাডভাইস দেবে। এটা অফিস অফিস লন্ডনে ছিল, ঠিক আছে। প্রথম এটাতে 15টা মেম্বার ছিল, এই কাউন্সিল অফ ইন্ডিয়াতে 15টা মেম্বার প্লাস একজন আমার সেক্রেটারি অফ স্টেট, 16 জন টোটাল, ঠিক আছে। কিন্তু এটাকে 1919 সালের 1935 সালের অ্যাক্টে এটাকে বন্ধ, অ্যাব্রোজ করে দিল, অফিসটাকে উঠিয়ে দিল, ঠিক আছে। ফ্র্যাঞ্চাইজিস বাড়িয়ে দিল, 10% অফ টোটাল পপুলেশন গট টু রাইট টু ভোট, ঠিক আছে। আরও লোক পার্টিসিপেন্ট হচ্ছে, কেন কি ওদের তো একটা মেন মোটো ছিল যে রেসপন্সিবল গভর্নমেন্ট, ঠিক আছে। তো ভোটের এটাও একটা ওয়ান ওয়ে টু ইনক্রিজ দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়ানস, ঠিক আছে, ইন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন।
হ্যাঁ 10 নম্বর, এটা বললাম 10% হয়ে গেছে। এটা দেখো কি সুন্দর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা হয়েছিল কন্ট্রোল দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট অফ দ্য কান্ট্রি। কী করে কারেন্সি জিনিসটাকে কন্ট্রোল করা যাক আমাদের ইন্ডিয়াতে, এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বানানো হলো। তো যদি বলে রিজার্ভ ব্যাঙ্ক কবে হয়েছে, তাহলে কোন রুলে হয়েছে, 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। এটা কি করলো, স্টেবিলাইজমেন্ট আর কি বার করলো, দ্যাট ইট প্রোভাইড ফর দ্য স্টেবিলাইজেশন অফ নট অনলি ফেডারেল বাট অলসো, ফেডারেল তো ছিল, সেন্ট্রাল পাবলিক কমিশন ছিল, ঠিক আছে, প্রভিন্সিয়াল পিএসসি চলে এলো, হ্যাঁ, প্রভিন্সিয়াল পাবলিক, যেটা আমাদের থাকে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, হ্যাঁ, আর জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এলো, যেটাতে দুটো আর মোর স্টেট নিয়ে পরে কোনো একটা সিভিল সার্ভিস এক্সাম নিচ্ছে, বিহার আর ঝাড়খণ্ড মিলে কোনো একটা জয়েন্ট সার্ভিস সিলেকশন বার করলো, ঠিক আছে, জয়েন্ট সার্ভিস, তো এটা করতে পারে, ঠিক আছে। আর একটা কি আমাদের স্টেবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট, ফেডারেল কোর্ট সিস্টেম জিনিসটা কি বলে দিই। ফেডারেল কোর্ট সিস্টেম কত সালে হয়েছিল, 1937-এ। মনে রাখবে, যদি বলে ফেডারেল কোর্ট কোন সালে হয়েছে, তাহলে বলো 1937 সালে। আর যদি বলে দেয় ফেডারেল কোর্ট কোন অ্যাক্টে চালু হয়েছে, তখন কী বলবো, অ্যাক্ট হচ্ছে আমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে। দুটো কোশ্চেনটা করে অ্যান্সার দেবে কোনটা বলেছে, ঠিক আছে। তো ফেডারেল কোর্ট হলো, তো এবারে কোর্ট, আমাদের যে ফেডারেল কোর্ট সিস্টেম জিনিসটা কি, ঠিক আছে, ফেডারেল কোর্ট সিস্টেম। ফেডারেল কোর্ট সিস্টেমটা কি, প্রথমে কী থাকে, আমার সুপ্রিম কোর্ট থাকে এখানে ওপরে, তারপরে কী থাকে, হাইকোর্ট থাকে, ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট থাকে, তারপর আবার নিচের লেভেলে আরও কোর্ট থাকে, এসিজিএম কোর্ট, সিজিএম কোর্ট, জিএম কোর্ট, ঠিক আছে। হ্যাঁ, তো এই কোর্ট সিস্টেমটা, ঠিক আছে, এটা হচ্ছে কি একদম টপ মোস্ট লেভেলে, ঠিক আছে। হাইকোর্ট হচ্ছে মিডিয়াম ইন্টারমিডিয়েট, ঠিক আছে, বা অ্যাপিলেট কোর্ট, ঠিক এটা বলবে, আর নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে। তো এই সিস্টেমটাকে আমাদের ফেডারেল কোর্ট সিস্টেম বলা হয়। মানে একটা এখানে যদি এখানে যদি কাজ না হয়, তাহলে এখানে চলে যাও, এখানে কাজ না হলে এখানে চলে যাও, ফাইনাল কোর্ট ফর অ্যাপিল, ঠিক আছে, সুপ্রিম কোর্টকে বলা হয়। এবারে প্রশ্ন এখানে একটা, ওরা যদি বলে ফেডারেল কোর্ট কবে স্টেবলিশড হয়েছিল, তাহলে নিশ্চয়ই বলবে তুমি কত সালে, না 1937 সালে। কিন্তু এটা আগে ব্রিটিশরা আগে ফেডারেল কোর্ট বাজে, তারপরে 1950 সালে, 1950 সালে আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট হল, ঠিক আছে। মানে ফেডারেল কোর্ট সিস্টেমটাকে এমনি করে জিনিসটাকে, এটাকে ফেডারেল কোর্ট সিস্টেম স্ট্রাকচারটা এমনি করে বলা হয়, ঠিক আছে। তো এটা ছিল আমাদের 1935 সালে। এরপরে দেখি কি বলেছে, এরপরে যেটা আমাদের বলেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ, লাস্ট অ্যাক্ট এটা আমাদের, ঠিক আছে। কী বললো, 20 ফেব্রুয়ারি 1947 সালে, মানে জাস্ট আগস্টে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, ফেব্রুয়ারি মাসে কথা চলছে, 4-5 মাস আগের কথা, ঠিক আছে। ব্রিটিশ তখন প্রাইম মিনিস্টার কে ছিল, ব্রিটিশ পিএম কে ছিল, ক্লেমেন্ট অ্যাটলি, ঠিক আছে। কি বলেছে, ডিক্লেয়ার দ্যাট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া উড এন্ড বাই জুন 1948। তো বললো, এরা কথা বলেছিল এখান থেকে 1 বছর, প্রায় 1 বছর ওভার, ফেব্রুয়ারি থেকে ওরা বলেছিল জুন 30, ঠিক আছে, 1948, তাই না, 48-এ বলেছিল ওরা, ক্যাবিনেট প্রথমে বলেছিল, 47 কিন্তু বলেনি, 48 বলে, জুনে 48, 1 বছর সময় নিয়েছিল ওরা, 1 বছর প্লাস সময় নিয়েছিল। আফটার হুইচ পাওয়ার উড বি ট্রান্সফার টু, কোথায় কেন হবে, রেসপন্সিবল ইন্ডিয়ান হ্যান্ড, যে রেসপন্সিবল সরকারকে বানিয়ে গেছিলো, তার রেসপন্সিবল ইন্ডিয়ান হ্যান্ডসে দিয়ে যাবে পাওয়ারটা। দিস অ্যানাউন্স, এই যখনই অ্যানাউন্সমেন্টটা করলো, ওয়াজ ফলোড বাই অ্যাজিটেশন বাই মুসলিম লিগ ডিমান্ডিং পার্টিশন অফ দ্য কান্ট্রি। অ্যাজিটেশন মানে জানো, ঝামেলা, টেনশন বাড়ানো, আপরাইজিং, হ্যাঁ, সব জায়গায় মার দাঙ্গা হতে লাগলো, অনেক, ওটা পড়বো জিনিসটাতে, ঠিক আছে। মুসলিম লীগ বলে দিল আমাদের পার্টিশন চাই, ঠিক আছে। আগেন কী বলো, ফেব্রুয়ারি হলো, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন এলো, জুন থেকে এলো, ব্রিটিশ গভর্নমেন্ট মেড ইট ক্লিয়ার দ্যাট এনি কনস্টিটিউশন ফ্রেম বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ক্যান নট বি অ্যাপ্লাই টু দোজ পার্টস অফ দ্য কান্ট্রি হুইচ আর আনউইলিং টু অ্যাকসেপ্ট ইট। আমাদের যে এবারে বলে দিল 3-4 মাস পর ব্রিটিশ গভর্নমেন্ট, যে আমাদের ভারতীয় যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা ছিল, যেটা আমাদের বি.এন. আম্বেদকর ড্রাফট করেছিল অ্যাসেম্বলিটাকে, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যে সংবিধানটাকে করে, সংবিধানটাকে যেটাকে আমাদের স্টেপ নিয়ে এসে ড্রাফট করেছে, ঠিক আছে, যেটা 1946 সালে হয়েছিল, ওইটা যেসব ভারতের যেসব পার্ট হতে চায় না কান্ট্রিগুলো বা দেশগুলো, ওরা অ্যাকসেপ্ট নাও করতে পারে। কী বলেছে, ক্যান নট অ্যাপ্লাই টু দোজ পার্ট অফ দ্য কান্ট্রি হুইচ আর আনউইলিং টু অ্যাকসেপ্ট ইট। যারা অ্যাকসেপ্ট করতে চাইছে না, তারা করবে না। ওদের এই মুসলিম লীগের এই ডিমান্ডটা দেখে ওরা বলছে, ঠিক আছে। অন দ্য সেম ডে, মানে এই দিনেই, ঠিক আছে, এই দিনে কী করলো, লর্ড মাউন্টব্যাটেন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া
পুট ফর দ্য পার্টিশন প্ল্যান। ও তখন কী করলো, এটা দেখে দেখেই ব্রিটিশ গভর্নমেন্ট বললো, তারপরেই ও মাউন্ট ব্যাটেন কী করলো, একটা প্ল্যান করে দিল, পার্টিশন প্ল্যান, যেটাকে কী বলা হয়, মাউন্ট ব্যাটেন প্ল্যান। ঠিক আছে, দ্য প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। কেন কি এত ঝামেলা লেগেছিল, ঠিক আছে, প্রচণ্ড ঝামেলা লেগে গেছিলো, রাইট, সব জায়গায় মারামারি হচ্ছে, পাঞ্জাব পাকিস্তানের উপর ঝামেলা লেগে গেছে, ঠিক আছে। সেই জন্য ওরা তাড়াহুড়োর মধ্যে কী করলো, যে কংগ্রেস আর মুসলিম লীগ এটাকে অ্যাকসেপ্ট করলো, যে ঠিক আছে, আর আমার দরকার নেই, পার্টিশন হোক। ইমিডিয়েট এফেক্ট ওয়াজ গিভেন বাই দ্য প্ল্যান ইনঅ্যাক্টিং দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই যে অ্যাক্টটাকে হলো, এটাকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সারাংশ, জিসটা। এরপরে পার্টিশন হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে, কিছু ফিচার্স দেখে নিই, ঠিক আছে। তো কী বললাম, ইট এন্ডেড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ডিক্লেয়ার ইন্ডিয়া এজ এ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট, ঠিক আছে। 15 আগস্ট তখন হলো আমাদের সভারেন স্টেট বলা হলো, যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, প্লাস সভারেন, হ্যাঁ, মানে আমাদের সার্বভৌমত্ব, যেটাকে বলে সুপ্রিম পাওয়ার, আমাদের কোনো বাইরের দেশ কন্ট্রোল করতে হবে না, বা কেউ আমাদেরকে ডিরেকশন দিতে পারবে না, ঠিক আছে, সভারেন স্টেট। ইট প্রোভাইড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, ক্রিয়েটিং দ্য টু ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন অফ ইন্ডিয়ান পাকিস্তান উইথ দ্য ব্রিটিশ কমনওয়েলথ। তো কী করলো, পার্টিশন হয়ে গেল, একটু বললাম, ডোমিনিয়ন অফ একটা ইন্ডিয়া আর ডোমিনিয়ন অফ পাকিস্তান ব্রিটিশ কমনওয়েলথ এরিয়া আন্ডারে, ঠিক আছে। ইট ওয়াজ অ্যাবলিশড, কী কী অ্যাবলিশ করলো, এবার তো আর ব্রিটিশের কিছু থাকবে না, আস্তে আস্তে মুছে যাবে, আস্তে আস্তে, তো কি ভাইসরয়, অফিসের ভাইসরয়টা ক্যান্সেল করে দিল, ঠিক আছে। নিজের ডোমিনিয়ন, মানে একটা ডোমিনিয়ন, একটা ইন্ডিয়া হচ্ছে আইএনডি, একটা পাক হচ্ছে, পাকিস্তান হচ্ছে, হ্যাঁ, দুটো নিজের গভর্নর জেনারেল থাকবে, ওর ইন্ডিয়ার অন্য থাকবে, পাকিস্তান অন্য থাকবে, ঠিক আছে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য ব্রিটিশ কিং অন দ্য অ্যাডভাইস অফ ডোমিনিয়ন ক্যাবিনেট। এবারে এটা এই যে ইন্ডিয়ার গভর্নর জেনারেলকে হবে আর পাকিস্তানের গভর্নর জেনারেল, এটা কন্ট্রোল করবে ব্রিটিশ কিংকে কে অ্যাডভাইস করবে, যে এই যে ইন্ডিয়ার যে ক্যাবিনেট অফ মিনিস্টার আছে, কাউন্সিল অফ মিনিস্টার, আর পাকিস্তানের যে কাউন্সিল অফ মিনিস্টার, ওরা বলে দেবে গভর্নর জেনারেল কে হবে, ঠিক আছে। হিজ ম্যাজিস্ট্রিজ, মানে ব্রিটিশ ক্রাউনকে বলছে, গভর্নমেন্ট ইন ব্রিটেন ওয়াজ টু হ্যাভ নো রেসপন্সিবিলিটি উইথ দ্য রেসপেক্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান পাকিস্তান। সেটা বলে দিল, আমাদের কোনো দায়িত্ব নেই, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে আর পাকিস্তান গভর্নমেন্টে। ইট ইম্পাওয়ার্ড দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ দ্য টু ডোমিনিয়ন্স টু ফ্রেম অ্যান্ড অ্যাডাপ্ট এনি কনস্টিটিউশন অফ দেয়ার রেসপেক্টিভ নেশন টু রিপিল এনি ব্রিটিশ পার্লামেন্ট ডিউরিং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ইটসেলফ। দুজনের অন্য সংবিধান হবে, নর্মাল কথাটা বলেছিলাম, ঠিক আছে। দরকার নেই। সেক্রেটারি অফ স্টেট ছিল, ঠিক আছে। সেক্রেটারি অফ স্টেটকে সেক্রেটারি অফ স্টেটকে কে হেল্প করতো, কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে, কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা, তো এটা আগে 1935 সালে অ্যাবলিশ করে দিল, এটাকে সেক্রেটারি অফ স্টেটটাকে এবারে করে দিল, ঠিক আছে। এবং ইট অ্যাবলিশ দ্য অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সফার হিজ ফাংশন টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্স, ঠিক আছে। আর কি এখানে ইম্পর্টেন্ট আছে, ইট গ্র্যান্টেড ফ্রিডম টু গ্র্যান্ড ফ্রিডম ইন্ডিয়ান পেনিনসুলার স্টেটরা তো আইদার টু জয়েন দ্য ডোমিনিয়ন অফ পাকিস্তান অফ ইন্ডিয়া। এবার যে দেশীয় শাসনগুলো ছিল, ইন্ডিয়ান পেনিনসুলার স্টেট, যেগুলো ইন্ডিয়ার রাজার ছিল, রাজারা চালিত করতো, ওইসব বলে দিল, আপনারা পাকিস্তানে অ্যাড হতে পারেন, বা আপনারা ইন্ডিয়াতেও অ্যাড হতে পারেন, ঠিক আছে, এটা ইচ্ছা আপনাদের। এটা কি বললো, যতদিন না নতুন কোনো সংবিধান ওয়াজ ফ্রেমড করা হচ্ছে, ঠিক আছে। ইট প্রোভাইড দ্য গভর্নেন্স অফ ইচ ডোমিনিয়ন্স অ্যান্ড প্রভিন্স বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টিল নিউ কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড। দিস ডোমেন ওয়ার হাউএভার অথরাইজড টু মেক দ্য মডিফিকেশন অফ দ্য ইন দিস অ্যাক্ট। দুজনকে ডোমিনিক বলতে, আপনি আপনার মতো নিজের সংবিধান বানান, আপনি আমার মতো থাকতে পারেন, ইন্ডিয়া নিজের মতো থাকতে পারে, ঠিক আছে। এটা হলো, ঠিক আছে। এরপরে তোমার কী হলো, এরপরে তোমার মিডনাইট অফ 15th আগস্ট 47 সালে, ঠিক আছে, ব্রিটিশ রুল, হ্যাঁ, এত কষ্ট করার পর ব্রিটিশ রুল, কাম টু এন এন্ড, শেষ হয়ে গেল, ঠিক আছে, এটা গেল। এবং তোমার লর্ড মাউন্টব্যাটেন যে হলো,
ঠিক আছে, এ কে হলো ফার্স্ট গভর্নর জেনারেল অফ নিউ ইন্ডিয়া। ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন কী হলো, যখন এই শেষ হলো পাওয়ার ট্রান্সফার হয়ে গেল দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেটে, এবং লর্ড মাউন্টব্যাটেন কী হলো, লর্ড মাউন্টব্যাটেন বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। এ কী করলো, এ তোমার জওয়াহরলাল নেহরুকে কী করলো, কি বানিয়ে দিল, ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এবং এটা হয়ে গেল, আর এখানে কিছু নেই। এবারে এই আমাদের যে ব্রিটিশ পার্টিশনটা হলো, হ্যাঁ, এক পাশে পাকিস্তান চলে গেল, এক পাশে ইন্ডিয়া চলে এলো, এই লাইনটাকে কী বলা হয়, র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, ওই পাশে পাকিস্তান কী করে নিল, পাকিস্তান ওয়েস্ট পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, এই পাশে ইস্ট বেঙ্গল হয়ে গেল, হ্যাঁ, আর আসামের সিলহাট, আর এই পাশে বাকিটা হয়ে গেল। এবারে ইন্ট্রিম গভর্নমেন্ট কিন্তু ছিল। ঠিক আছে, ইন্ট্রিম গভর্নমেন্টে যেটা আছে, যে আমাদের 1946 সালে ইন্ট্রিম গভর্নমেন্ট যে ছিল, ঠিক আছে, ইন্ট্রিম গভর্নমেন্টের এই দুটো, একটা ছিল জওয়াহরলাল নেহরু, ঠিক আছে, একে ছিল, এ ছিল ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল। ঠিক আছে, ইন্ট্রিম গভর্নমেন্টের কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, একটা সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, ইনি কী ছিল, ইনি হোম, ঠিক আছে, হোম ইয়েতে ছিল, আশা করছি হোম মিনিস্টার, হোম অ্যান্ড ইনফরমেশনে ছিল, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ে। ঠিক আছে, অনেকগুলো আছে। এটা হলো, আর যদি এটা হলো 1947 ইন্ট্রিম গভর্নমেন্ট যখন হয়েছিল। ঠিক আছে, তারপরে যখন ফার্স্ট ক্যাবিনেট হলো, ক্যাবিনেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, এখানে সেম জওহরলাল নেহেরু ফার্স্ট পিএম। ঠিক আছে, সায়েন্টিফিক রিসার্চও ছিল এর আন্ডারে। ঠিক আছে, আর সর্দার বল্লভভাই প্যাটেল সেম অ্যাজ এনাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। ঠিক আছে, আর তোমার এই পাশে ইম্পর্ট্যান্ট আছে রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র দরকার নেই। বি আর আম্বেদকার তো ল ছিল জানো, আম্বেদকার ল নিয়ে। ঠিক আছে, আরেকটা মনে রাখো, সর্দার বলদেব সিং। ঠিক আছে, বলদেব, এটা ছিল ডিফেন্স, সর্দার বলদেব সিং। ঠিক আছে, এটা ডিফেন্স ছিল। এ আগেও ছিল, এরা এরা এখানেও ছিল। ঠিক আছে, এমন মানে এটাও ছিল, কিন্তু এক দুটো ইয়েতে করা হয়েছিল। এই সর্দার বল্লভভাই প্যাটেল এটা তো ছিলই হোম প্লাস ইনফরমেশন, এখানে প্লাস স্টেটসগুলোকেও দেখবে, স্টেটসেরও দায়িত্ব ছিল। ঠিক আছে, তো এই করে আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। ঠিক আছে, নেক্সট দিনে আমরা সংবিধান কী করে, মেকিং অফ কনস্টিটিউশন চ্যাপ্টার 2 স্টার্ট করব। থ্যাংক ইউ।